রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। ঘটনাটা যেভাবে কালেক্ট করার আমি ঠিক সেভাবেই পড়ছি। মনোরমা আর যাই হোক না কেন দুর্বল হৃদয় কিন্তু ছিলেন না। অল্প বয়সে 9টা সন্তানের মা হয়ে যাওয়া কোনো মুখের কথা নয়। আজ থেকে 50 বছর আগের ঘটনা বলছি। আজও এই ঘটনাটা কাউকে বলতে গেলে গা হাত পা যেন শিউরে ওঠে। 1965 সালে আজকের মতো উন্নত ছিল না চিকিৎসা বিজ্ঞান। তখন সামান্যতম রোগে আক্রান্ত রোগীদের মৃত্যু হতো চিকিৎসার অভাবে। তাই যখন মনোরমা দেবীর কনিষ্ঠ কন্যা ডিপথেরিয়া নামক একটি রোগের শিকার হলেন, সে নিজের মাথা ঠিক রাখতে পারলেন না। নিজের 2 বছরের কোচে শিশুর মৃত্যু তিনি দেখতে পারতেন না। তাই ঘরের সমস্ত বাধা ভেদ করে এক গৃহবধূর পায়ে শিকল ছিঁড়ে তিনি নিজেই নিয়ে গেলেন নিজের কন্যাকে হাসপাতালে। সে তখনকার দিনের রেল হাসপাতাল। অবস্থা খুব একটা ভালো না, তবে মনোরমা জানার মধ্যেই এখানে একমাত্র উপায় তার শিশু কন্যাকে বাঁচিয়ে তোলার। হাসপাতাল নিয়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে তার কন্যাকে ইমার্জেন্সি কক্ষতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মনোরমা দেবীকে জানালো যে ওনার মেয়ে এক গুরুতর রোগে আক্রান্ত হয়েছে। রোগটার নাম ডিপথেরিয়া। তাকে এখন পরিস্থিতি হিসাবে মোট 5 দিন হাসপাতালে রাখতে হবে। যেহেতু রোগী এক শিশু এবং তার মা, অতএব মনোরমাকে হাসপাতালে থাকতে হবে, এটা স্পষ্ট করে দিলেন ডাক্তার বাবু। এক মায়ের কাছে তার সন্তানের জীবন অনেক বেশি, এর বেশিতে কিছু নয়। তাই উনি সরাসরি রাজি হয়ে গেলেন হাসপাতালের বেডে 5 দিন কাটাতে। আর এখান থেকে মূলত ঘটনার সূত্রপাত। প্রথম রাত তখন 1:30 বাজে। মনোরমা দেবী ঘুম ভেঙে যায়। এক সুস্বাদু বিশ্রী গন্ধে যেন তার চারিদিকটা ঘুরঘুর করছে আর তাকে ক্রমশ গ্রাস করছে। তিনি নাক মুখ হাত দিয়ে বন্ধ করে উঠে বসলেন। চারিপাশটা একটু ভালো করে দেখে নিলেন। খানিকক্ষণ বাদে যেমন অদ্ভুতভাবে গন্ধটা আসছিল, ঠিক অমনি অদ্ভুতভাবে কোথায় যেন উধাও হয়ে গেল। বেশি কিছু না ভেবে তিনি আবারও ঘুমিয়ে পড়লেন। এরপর শুরু হলো দ্বিতীয় রাত প্রায় 2টো বাজে। মনোরমা দেবী তখন নিজের মেয়েকে দুধ খাইয়ে নিজের ওয়ার্ডে ফিরছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওয়ার্ডের দরজার মুখে দাঁড়িয়ে যেন এক ছায়ার মতো আকৃতির ওনার বেডের কাছে দাঁড়িয়ে আছে। জানালার জালটা থেকে ছেকে আসা চাঁদের আলোয় তিনি এই স্পষ্ট দৃশ্যটা দেখে অদ্ভুত এবং হতভম্ব হয়ে গেলেন। 1 মিনিট পর সাহস করে তিনি ওয়ার্ডের লাইটটা অন করেন। আশ্চর্য হয়ে যান, সেখানে কেউ নেই। তিনি এটাকেও খুব স্বাভাবিকভাবে নিলেন আর ভাবলেন হয়তোবা চোখের ভুল, রাতে হয়তোবা অনেক বেশি রাত হয়ে যাওয়াতে হয়তো ভুল ভাল দেখেছেন। তাই তিনি এটাকেও খুব একটা সিরিয়াস নিলেন না। এরপর শুরু হলো তৃতীয় রাত। শত চেষ্টা করেও আজ উনি আর ঘুমাতে পারছেন না। ডাক্তার বাবু বলেছেন যে মেয়ের শারীরিক অবস্থাতে উন্নতি দেখা দিয়েছে এবং খুব জলদি উনি তাকে নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। মনে আনন্দ আছে, তবে একটা অদ্ভুত অস্থিরতা যেন তাকে অবশ করে তুলছে। গতকালের সেই ছায়া মানব এর মূর্তি তিনি কিছুতেই ভুলতে পারছেন না। যতবারই চোখ বন্ধ করেন সেই ছায়া মূর্তি দেখে তার ঘুম ভেঙে যায়। এসব ভাবতে ভাবতে কখন যেন ওনার চোখ লেগে গিয়েছিল, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ টিকল না। ঠিক রাত 2টো বাজে তার সে আগের মতো বিশ্রী গন্ধে আবার চারিদিকটা ভরে গিয়েছে, যেন পুরো ওয়ার্ড ভর্তি এই গন্ধটা। এবং গন্ধটাতে বেশি গা না করে উনি ঘুমানোর চেষ্টা করছিলেন। ইতিমধ্যে
ওনার মনে হতে লাগলো যেন কেউ ওনার পায়ে হাত দিয়ে পাটা ঠেলে দিচ্ছে বারবার করে। ঘুমের মধ্যে দিয়ে উনি শুনতে পেলেন কারোর আওয়াজ যেন ফিসফিস করে ভেসে আসছে আর বলছে, এটা আমার পেট, খালি করো জলদি। বিরক্ত হয়ে যেন মনোরমা দেবী উঠে বসলেন। তিনি দেখতে পেলেন নিজের পায়ের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মুখটা অস্পষ্ট, তবুও বোঝা যাচ্ছে একজন মেয়ে, এবং আওয়াজে মনে হচ্ছে অল্প বয়স, অথচ আওয়াজটা তার কেমন যেন একটা অদ্ভুত। চোখ এক হাত দিয়ে মুছতেই মনোরমা দেবীর শরীর রক্তহীন হয়ে গেল। সে তারা শিউরে উঠল। নিজের চোখের উপরে তার বিশ্বাস হয় না কিছুতেই। ওনার সামনে দাঁড়িয়েছিল এক মহিলা, কিন্তু তার সমস্ত শরীর ঝলসে গিয়েছে। এক পাশে চোখের সাদা অংশ গোল হয়ে পড়েছে, আর আরেক পাশের কানটা নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে তার পড়ে যাওয়া কেশ ভালোভাবে ভেদ করে ফেলেছে। আর সে অসহ্য করে দেওয়া বড়া পচা বিশ্রী গন্ধ। ভয় আতঙ্কে মনোরমা দেবী হুঙ্কার দিলেন নার্সের জন্য, এবং আর্তনাদ করে সেখানে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরল ওনার সকালে। নার্স পাশে ছিলেন। উনি হুড়মুড় করে উঠে বললেন, নার্স, এখানে এক পুড়ে যাওয়া রোগী এসেছিল কাল রাতে, আর বলছেন এটা নাকি তার বেড। আপনি দয়া করে আমাকে অন্য বেডে নিয়ে ট্রান্সফার করুন। আমার না ভীষণ ভয় লাগছে আর খারাপ লাগছে। নার্স কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ম্যাডাম, আপনার মেয়ে এখন একদম সুস্থ, তাকে নিয়ে চলে যেতে পারেন। আপনাকে আর এখানে রাত কাটাতে হবে না। যে এসেছিল কাল রাতে সে কোনো জীবিত মানুষ না ম্যাডাম। নার্সের এমন অদ্ভুত কথা শুনে থতমত হয়ে গেলেন মনোরমা দেবী। তিনি বললেন, মানে কি বলতে চান? নার্স তখন বলল, আসলে যে বেডে আপনাকে থাকতে দেওয়া হয়েছিল ওই বেডে একজন বার্নের রোগী এসেছিল। দীর্ঘ 15 দিন ধরে প্রচুর যন্ত্রণা ভোগ করেছিল সেই মহিলা। তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে পুড়িয়ে মেরেছে। যেদিন সে মারা গিয়েছিল সেই দিনই বেডের অভাবে আপনাকে এই বেডে দেওয়া হয়েছিল। বেশি কথা না বাড়িয়ে যত জলদি সম্ভব মনোরমা দেবী নিজের কন্যাকে নিয়ে সেখান থেকে প্রস্থান করেন। পরে শোনা যায় যে সেই বেড নাকি মর্গে শিফট করা হয়েছে এবং তাতে কোনো পেশেন্টই রাখা যায় না। এই ছিল গল্প। গল্পের শেষে শুধু আপনাদের বলতে চাই, মনোরমা দেবী ছিলেন আমার দিদা আর তার কন্যা আমার মা। এটা একদম সত্য ঘটনা। বিশ্বাস করুন আর নাই করুন, এটা একদম আপনাদের ব্যাপার। এই ছিল ঘটনা। যে ভাই ঘটনাটি ভালো লাগলে প্রচার করতে পারেন। আমার নাম ফিরোজ খান। আমি সবসময় আপনার জন্য নতুন নতুন সব ঘটনা কালেক্ট করি। ইনশাল্লাহ সামনেও কালেক্ট করে যাব। ওয়াও, আনডাউটলি ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। বিশ্বাস করেন, আমার কাছে মনে হচ্ছে একদম পুরো সিনেমার মতো একটা ঘটনা ছিল। দারুণ, খুব বেশি সুন্দর ছিল স্টোরিটা। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি। এবং আমার বিশ্বাস যে এই স্টোরিটা সবার কাছে কম বেশি ভালো লেগেছে এবং ভালো লাগার মতো একটা স্টোরি ছিল। এবং আমি এরকমই স্টোরি চাই, ভেরি ইন্টারেস্টিং, সাসপেন্স এবং সব কিছুই যেন আছে, ভয় আছে, ভীতি আছে এবং সব কিছু আছে। দারুণ স্টোরি ছিল ভাই, দারুণ, খুব বেশি সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। গল্পটি আমি যেভাবে পেয়েছি আমি ঠিক সেভাবেই পড়ছি। আশা করছি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফিরোজ খান আবারও প্রেত পডকাস্টের জন্য আপনাকে ঘটনা কালেক্ট করে পাঠালাম। আশা করছি এই গল্পটি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তাই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রবল বৃষ্টি কাঁচা মাটির বুক কেটে মরা পাতার বিসর্জনের রাস্তা বানিয়ে ফেলেছে। বৃষ্টির ঝমঝম আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ যেন শোনা যাচ্ছে না। প্রায় যেমন বৃষ্টি তেমন অন্ধকার। হরিপুরে এরকম রাত অত্যন্ত সাধারণ একটা ব্যাপার হলেও কলকাতা শহরের রাতুলের কাছে এটা একদম দুর্লভ একটা বিষয়। এরকম বৃষ্টি সে কোনো দিনও দেখেনি। তার উপর কাদা কাঁচা মাটির রাস্তাতে চটি করে হাঁটা ভীষণ কঠিন।
বিশেষত সঙ্গে একটা ভারী বস্তা নিয়ে। রেনকোট পরা রাতুল মাঝে মধ্যে নিজের টুপিটা নিচের দিকে টান মেরে মুখটা ঢেকে রাখছে। অজস্র বৃষ্টিতেও তার চোখের দিকে আলো পড়লে যে কেউ তার বুকের ভয় তার চোখে দেখতে পারবে। সেই ভয়টা সে টুপি দিয়ে ধাম চাপা দিতে চায়। মাটি টানতে টানতে নিয়ে আসা সেই বস্তাটার তলাতে লাল রংটা দিয়ে বলা কঠিন। সাইকেল নিয়ে বীণাবাবু তার পাশ থেকে পার হওয়ার সময় টর্চ লাইটের আলতো আলতো আলোয় সেটা দেখে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কিরে রাতুল নাকি? এই বৃষ্টি বাজে কোথায় আছিস? থমকে গিয়ে রাতুল বলল, কোথাও না কাকু, আসলে কাল ভোরে রওনা দেবো তো, তাই বাড়ির ময়লাগুলো একটু ফেলতে যাচ্ছিলাম আর কি। কাকু তখন বলে উঠলেন, বুঝলাম, তবে এই খালের কাছে যাস না আবার, বুঝলি? এই বলে বীণাবাবু নিজের পথে চলতে লাগলেন। রাত সবে 8:30, কিন্তু এর মধ্যেই রাস্তাঘাট একদম ফাঁকা। এটাই সেই সুযোগ রাতুলের কাছে যাওয়ার এবং পুরনো প্রাইমারি স্কুলের পাশের খালটা কাছে যাওয়ার এটাই একমাত্র সুযোগ। স্কুলটার কাছে এসে গেছে। স্কুলের পাশে দোলই বাবুর ঘর। উনি গ্রামের হাই স্কুলের শিক্ষক। এত বৃষ্টি তার উপরে পাওয়ার কাটের জন্য উনি ঘুমাতে পারছিল না। নিজের বারান্দাতে আরাম চেয়ারে বসে মোমবাতির আলো একটা বই পড়ছিলেন। এমন সময় হঠাৎ এক আওয়াজ, যেন বৃষ্টি আওয়াজটা ভেদ করে এলো। কিছু একটা ওনার বাড়ির পাশের খালে পড়েছে, কিছু একটা ভারী কিছু পড়েছে। উনি ভাবলেন হয়তো গাছের ডাল হবে। এই ভেবে নিজের বইতে মনোযোগ দিতে না দিতেই আবারও সে আওয়াজ। তবে এবার আওয়াজটা একটু চেনা। এবার উনি একটু নড়ে চড়ে বসলেন। বিজ্ঞানের শিক্ষক হওয়া সত্ত্বেও অলৌকিক জগৎ সম্পর্কে অপরিচিত ছিলেন না হরিবাবু। তিনি খুব ভালো করে জানতেন যে ওই খালটার পাশে কি আছে। শুধু সেই কারণেই প্রাইমারি স্কুলটা বন্ধ করতে হয়েছিল এবং গ্রামের সকলেই এই কথাটা জানতো এবং মানত। স্কুলের পেছন থেকে খালের পাশে ছিল একটা ছোট্ট মাঠ। সেটা দোলই বাবুর পৈতৃক শ্মশান মাঠ। ওখানে রাত বেরোতে যাওয়া নিষেধ। দোলইবাবু নিজের দাদুকে ভীষণ ভালোবাসতেন। উনি মাত্র 8 বছর ছিলেন যখন তিনি গত হন। বিরহ সহ্য করতে না পেরে দাদুকে দেখবে বলে ছোট্ট হারু রাতে লুকিয়ে যাওয়া সেই শ্মশান মাঠে চলে যান। সেই রাতেও অজস্র বৃষ্টিতে ভয় হয়ে যাচ্ছিল পুরো গ্রামটা এবং ছোট্ট হারু একটা ছোট্ট টর্চ নিয়ে মাঠের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিলেন। দূর থেকে অস্পষ্ট হলেও শব্দগুলো বেশ স্পষ্ট। মনে হচ্ছিল যেন কোনো জানোয়ার গোগ্রাসে কিছু একটা খাচ্ছে। এবং মাঠের কাছে পৌঁছাতে থমকে দাঁড়ালো হারু। সামনে যা দেখছে তা কি সত্যি তার অতি প্রবল কল্পনার ফল? সে নিজেও বুঝতে পারছে না। অন্ধকারের চেয়েও কালো তার গায়ের রং, আর হলুদ রঙের ভেতরে লাল পতি। 4 পেয়ের মতো দৃশ্যমান হলেও সে 4 পেয়ের মতো নয়। 8 বছরের হারু ভালো করে বুঝতে পারছে দাদুর চিতা তখন নিভে যায়নি, আর ওই চিতার ভেতরে সে পরক প্রাণে নিজেই এক হাত ঢুকিয়ে কি যেন টেনে টেনে বার করছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হারুর ছোট্ট শরীরটা যেন নিমিষেই ঠান্ডা হয়ে গেল। তার গলা শুকিয়ে যাচ্ছে ক্রমশ। নিজের হার্টবিট আর সেই প্রাণীর ক্ষুধার্ত হুঙ্কার ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না সে। তার টর্চ লাইট এখনো সেই প্রাণীর মুখের দিকে। হঠাৎ সে প্রাণী নিজের অঙ্গভঙ্গি পরিবর্তন করতে লাগলো। সে আস্তে আস্তে নিজের হাত চিতা থেকে বের করে উঠে দাঁড়ালো, আর তার মুখকে অনুসরণ করছে হারুর টর্চ লাইট আর চোখ। তার বিশাল কায়া দেখে শিথিল হওয়া হারুর হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গিয়েছে, গড়াগড়ি খাচ্ছে। আর সেই আলোতে দেখা যাচ্ছে এক এক পা করে এগিয়ে আসছে সেই প্রাণী। ইতিমধ্যেই হারুর বাবা আর কাকু গ্রামে তাকে খুঁজছে। হারুর মায়ের অনুরোধ তারা 4-5 জন শ্মশানের দিকে যাওয়া স্থির করে। দেরি না করে তারা শীঘ্রই সেদিকে রওনা করে দেয়। সেখানে পৌঁছাতে তাদের একত্র টর্চ লাইটের আলোতে তারা হারুকে দেখতে পায়, আর দেখতে পায় সে পরক প্রাণীর ক্রমশ এগিয়ে আসে তার দিকে। হারুকে ঝাপটে ধরল তার কাকা, আর কোলে তুলে নিয়ে সকলে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে গেল সেখান থেকে। সেই রাতে ঘটনাটা আজ হরিদোলার স্মৃতিতে যেন জমাট বেঁধে আছে, আর স্পষ্ট সেই খালের আওয়াজে সেই স্মৃতিটা বারবার যেন তার চোখে ভেসে আসছে। 50 বছরের হরি স্যার হঠাৎ 8 বছরের হারু হয়ে গিয়েছে।
আলতো করে মোমবাতিটা নিভিয়ে গুটি গুটি পায়ে তিনি শোয়ার ঘরের দিকে এগিয়ে গেলেন আর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে সকালে প্রথমেই তিনি খানের কাছে গিয়ে দেখবেন ঘটনাটা কি ঘটেছে। এখন রাতে সেখানে যাওয়ার আর কোনো যুক্তি নেই। পরের দিন সকালে উঠোনে ব্যায়াম করতে গিয়ে বেরিয়ে গ্রামের মানুষের কোলাহল শুনতে পান হরিবাবু। নিঃসন্দেহে সেটা খালের কাছ থেকে। রাত থেকে নিজের উৎসুক মনকে বুঝিয়ে রেখেছিলেন, কিন্তু আর নয়। হন্যে হয়ে তিনি পায়ে কোনো রকমের চটি গলিয়ে এগিয়ে গেলেন খালের দিকে। খালের কাছে পৌঁছাতে সে ছোট্টবেলার স্মৃতি যেন তার চোখের সামনে ভেসে উঠেছে। সেই ঘটনার পর হরিবাবু সেদিকে শুধু নিজের বাবার দাহ করতে গিয়েছিলেন 10 বছর আগে। ওই প্রাণীকে আর কেউ কখনো দেখতে পায়নি ওই ঘটনার পর। কিন্তু মাঝে মধ্যেই খালের পাশে মরা পশুর হাড় কঙ্কাল পাওয়া যায়। একবার পাশের বাড়ির রাধাবাবুর ছেলের ক্ষেত থেকে ফিরতে রাত হয়ে গেছিল। সে অনিচ্ছুক হলেও তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য ছোট্ট রাস্তা দিয়ে আসছিল, যেটা সোজা স্কুলের পিছন দিয়ে এবং সেই শ্মশানের মাঠের উপর দিয়ে চলে গেছে। সেখান থেকে আসার সময় সন্ধ্যের আলোতে খালের জলে কিছু লক্ষ্য করে থমকে যায় সে। সেই রাক্ষসের গল্প সে জানে, কিন্তু চোখে কোনো দিন দেখেনি বলে তার কাছে সবটাই রূপকথার মতোই মনে হচ্ছিল। কিন্তু সেদিন খালের জলে অস্থিরতা দেখে তার বুকের ভেতরটা যেন হিম হয়ে যাচ্ছে। নিজের মনকে বোঝানোর জন্য চেষ্টা করে যে কোনো মাছ বা কোনো সাপটা হবে আর কি। এইসব ভেবে সে পেরোতে যাবে, ঠিক হঠাৎ চোখের কোণো থেকে সে দেখতে পায় দুটো বড় বড় হলুদ চোখ ঝলঝল করছে। আস্তে আস্তে নিস্তব্ধে এগুচ্ছে এবং জালের ভেতরে তার শরীরটা যেন আটকে যাচ্ছে। সেদিকে ঘুরে তাকানোর সাহস নেই তার। রাম নাম করে ছুটে পালায় সে, আর কোনো দিন সেদিকে যায় না। খালের কাছে পৌঁছাতে এক ভয়াবহ দৃশ্য হরিবাবুকে গ্রাস করলো। তিনি অনুমান করছিলেন কোন পশুর ছিন্ন মৃতদেহের, কিন্তু যা দেখলেন তাতে ওনার আর কোনো সন্দেহ নেই যে মনে যে অত বছর আগে তিনি যা দেখেছিলেন সেটা কোনো প্রাণী নয়, সেটা সাক্ষাৎ অসুর। সামনে পড়েছিল একটা বস্তা, রক্তে মাখা। বস্তার ভেতরে আধা খাওয়া দুটো পা, খুব সম্ভবত। এক কুকুরের তার কিছুটা দূরে আধ খাওয়া মাথাটা, আর ঠিক তার পর হালের পাশে তাদের দিকে তাকিয়ে আছে রাতুলের ছিন্ন মস্তক। কেউ যেন 2 হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছে তার মাথাটা। দেহের কোনো চিহ্ন সেখানে নেই, শুধু পড়ে আছে মাথাটার বাম পাশে পায়ের ছেঁড়া স্যান্ডেল। গ্রামের পঞ্চায়েত সবকিছুই জানেন, তবুও পুলিশকে জানাতেই হবে। পুলিশ তদন্তের পর জানা যায় রাতুল হরিপুর ডিমোনোলজি নিয়ে রিসার্চ করতে এসেছিল 1 বা 2 সপ্তাহ আগে। 42 বছর আগেও ঘটনার ব্যাপারে সে জানতে পেরে সে আশেপাশের লোকের কাছে যায়। এটাও জানতে পারে যে মাঝে মাঝে সেখানে জন্তুদের অবশেষ পাওয়া যায়। সে মাঝে মাঝে সেখানে ফটোগ্রাফিও করতে যেত। তার ল্যাপটপের ফুটেজ পায় পুলিশ। দেখে স্পষ্ট যে ক্যামেরায় সারা রাত খালের পাশে রাখা হয়েছিল রেকর্ডিং অন করে। 2 থেকে 3 দিন ধরে রেকর্ড করেছে সে, এবং 3য় দিনের ফুটেজ ছিল রাতুলের মৃত্যুর আগের রাত। ভিডিওতে তারা দেখেন রাত 12টা নাগাদ খালের জলের ভেতর থেকে, রাতের অন্ধকার থেকে কালো একটা প্রাণী ভেসে উঠেছে। তার হলুদ চোখ জল জল করছে, তার মধ্যে লাল মণি অনেকটা সাপের মতো জল থেকে চারপের মতো বের হলেও দুপে দাঁড়িয়ে উঠেছিল। কিছুক্ষণ পরে সে ক্যামেরার কভারেজ থেকে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পরে সে আবারও দেখা দিল, তবে এইবার তার হাতে একটা গরুর আধা মাখা শরীর, এবং নিমিষে সেটা গিলে ফেললো আর আবার খালের জলে তলিয়ে গেল। রাতুলের ডায়েরিটা রাখলো। রাতুল ডায়েরি লিখত, এবং সে এই দৃশ্যটা দেখে তার ডায়েরিতে লিখেছিল অনেকটা এরকম ভাবে, শিরোনাম লাস্ট এন্ট্রি। রাতের ফুটেজ দেখে আমার মাথা ঘুরে গেছে। ডিমন্স আর রিয়েল। আজ রাতে সাক্ষাৎ করার সাহস করব। আমি পড়েছি ডিমন্সকে তার পছন্দ খাবার দিলে সে ইচ্ছা পূরণ করতে পারে। আমার পক্ষে এবার শেষ। 4 বছর ধরে কোমাতে থাকা আমার স্ত্রীকে আমি আবার সুস্থ করতে পারবো। শুধু তার জীবনটা সে ফিরে পাক, এটাই আমার কাম্য। ঘটনা বোঝার আর কোনো বাকি নেই। কেস ক্লোজ করে দেওয়া হয়। তবে কৌতূহল বশত ইন্সপেক্টর সুজন চৌধুরী শ্রেয়াকে ট্রাক ডাউন করে হতবাক হয়ে যান। 4 বছর কোমায় থাকা শ্রেয়া এখন সুস্থ এবং সবল।
ডাক্তাররা আশ্চর্য হয়ে গিয়েছিলেন যখন 4 দিন আগে শ্রেয়া হঠাৎ জ্ঞান ফিরে পায়। চৌধুরী সাহেব তখন বললেন, ডক্টর, এইটা কিভাবে সম্ভব? 4 বছর কোমায় থাকা রোগী পুরোপুরি নর্মাল। ডক্টর তখন বলল, একদমই না শ্রেয়া, এটা একটা মিরাকল। এত সময় প্যারালাইজ থাকার পরেও হাঁটা চলার কোনো অসম্ভব, কিন্তু এত সময় প্যারালাইজ থাকার পর হাঁটা চলা করা অসম্ভব, কিন্তু শ্রেয়ার জ্ঞান ফেরার পর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে হাঁটতে লাগে। এরকম কেস আমি আগে কখনো দেখিনি, বিশ্বাসও করতাম না। 4 দিন আগে তো রাতুল মারা গিয়েছিল খালের কাছে বস্তাতে মোরা কুকুর নিয়ে ডিমনের সাথে ডিল করতে। এটা কি তাহলে তার ডিল ছিল? তার প্রাণের বিনিময়ে তার শ্রেয়াকে বাঁচিয়ে তোলা? জেফরি ভাই, এই ছিল গল্পটি ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে মনে হয়েছে অনেক দিন পর একটা নরখাদকের গল্প যদি পাঠিয়ে দিই। মাঝখানে প্রেত পডকাস্টে অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম যে নরখাদকের কোনো ঘটনা বা নরপিশাচের কোনো ঘটনা যদি থাকে তাহলে সেটা কালেক্ট করে পাঠিয়ে দিতে, এবং আমি চেষ্টা করেছি সেরকম একটা ঘটনা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার বা আপনাকে পাঠিয়ে দেওয়া। আশা করছি আপনাদের কাছে বা আপনার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার এই কষ্টটা অনেক বেশি সার্থক হবে। ইতি ফিরোজ খান। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই। আরেকটি নরখাদকের স্টোরি শুনলাম আসলে তাই, এবং আমি খুবই আনন্দের সাথে বলতে চাই, অনেক দিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের একটা এপিসোডে আমরা একটা পিশাচের স্টোরি শুনিয়েছিলাম। সাধারণ নরখাদকের একটা স্টোরি ছিল, খুবই সিনেমেটিক একটা গল্প ছিল, এবং সেরকম একটা গল্প মনে হয় আজকে আমরা আবারও শুনলাম। আসলে অনেক সুন্দর ছিল স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এবং আমি দেখতে পাচ্ছি যে এত সুন্দর স্টোরি পাঠান ভাই, উনি আমাকে, আমি আসলে এই মানুষটাকে কখনোই ভুলে যাব না, এবং তিনি আছেন বলে আসলে প্রেত পডকাস্টে এত ভালো ভালো আমরা স্টোরি শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ, তিনি এক কথা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই ফর দিস বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনার এই স্টোরিটা সবার কাছে ভীষণ রকম ভালো লেগেছে, এবং ভালো লাগার মতো একটা স্টোরি আপনি পাঠিয়েছেন। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের অসম্ভব সুন্দর লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে যাই ঘটনায়। এটাও মূলত আমাদের ফিরোজ ভাই ঘটনাটি কালেক্ট করেছেন এবং সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট একটি গল্প, বাট আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে বেসিক্যালি ফিরোজ ভাই স্পেশাল বলা যেতে পারে, বিকজ আজকে প্রতিটা ঘটনা আমরা ফিরোজ ভাইয়ের পাঠানো কালেক্টেড স্টোরিগুলো শেয়ার করবো। আমি আবারও বলছি কালেক্টেড স্টোরি, এটা কিন্তু আমি ফিরোজ ভাইয়ের মাধ্যমে পাচ্ছি, আর ফিরোজ ভাই কালেক্ট করেছেন এবং আমাকে পাঠিয়েছেন। বিষয়টা আপনাকে বুঝতে হবে। এনিওয়েজ, আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। এই ধরনের অদ্ভুত ব্যাপারগুলো এর আগে কোনোদিন ঘটেনি শায়েস্তিকার সাথে, কিন্তু এখন কেন যেন ঘটছে। ব্যাপারগুলো একের পর এক এমন ভাবে ঘটছে যে তার জীবন সে বেশ ভালোভাবে বুঝতে পারছে গত 1 মাসে, কারণ তার অতি প্রিয় দাদু মারা গেছে আজ থেকে পুরো 1 মাস আগে। দাদু তার জীবনে একটা বিরাট অংশ জুড়ে বর্তমান ছিল, কিন্তু এখন হয়ে গেছে অতীত। দাদু গত হবার দিন 15 পর, সেদিন প্রথম যখন মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লেক মার্কেটের অফিস থেকে বেরিয়ে কিছু ফুল আর মিষ্টি কিনে মেট্রো ধরে যখন দমদম স্টেশনে নামে, তখন ঘড়িতে সন্ধ্যা 7টা বাজার কিছুটা বেশি হবে। সে নেমে সোজা হাঁটা দিল তার প্রিয় চেনাপাড়ার দিকে। হাঁটতে হাঁটতে যখন মামা বাড়ির কাছাকাছি আসলো, হঠাৎ তার চেনা কুকুরগুলো তার দিকে তেড়ে আসলো। ওগুলো তো তার খুব পরিচিত, এবং এর আগে যখনই মামা বাড়িতে আসতো তখন এই পাড়ার মোড়ের মাথায় কুকুরগুলো আদর করে যেত, আর কুকুরগুলো তাকে খুব পছন্দ করত। কিন্তু হঠাৎ আজ কি হলো সবার? সবগুলো কুকুর কিভাবে যেন কেউ কেউ করছে, তার মুখ বিকৃত করে কেউ কেউ করছে এবং তেড়ে আসছে, এবং দাঁত মুখগুলো বারবার ফুলের প্যাকেটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। শুধু অবাকই নয়, সায়ন্তিকা এবার একদম থতমত খেয়ে গেল। সেদিন কোনো রকমের ছুটে মামা বাড়িতে পালিয়ে বাঁচলো, কিন্তু তাকে দেখে কুকুরগুলো ওরকম তেড়ে এলো, আর ফুলের প্যাকেটটা উপরে তাদের কেনই বা আক্রোশ সে কিছু বুঝে উঠতে পারল না। এরপর থেকে তার সব কটি ইন্দ্রিয় সজাগ হতে থাকে। সেদিন অফিস থেকে বাড়ি পৌঁছে কোনো রকমে হাত পা ধুয়ে বিছানায় গা এড়িয়ে দিল সে। দাদুর জন্য তার বুকের মধ্যে কষ্টটা সত্যি দলা পাকিয়ে কান্না হয়ে ঝরে পড়ল তার দুচোখ পেয়ে। মনে মনে বলল, দাদু আমাকেও নিয়ে যাও তোমার কাছে, তোমাকে ছাড়া আমি সত্যি বাঁচবো না। সেদিন অফিসের কয়েকজন সহকর্মীকেও কথাগুলো বলেছিল কবে যাব, কিভাবে দাদুর কাছে যাব। প্রমিন্দা এক ধমক দিয়ে বলেছিল যে এসব চিন্তা মাথা থেকে বের করো,
আর যেতে চাইলে যাস, তবে আজ থেকে 70 বছর পর যাস। শুনে হেসে দিল সায়ন্তিকা। আজ অফিস থেকে ফেরার সময় কালীঘাট মেট্রো স্টেশনে ভিড় জমেছিল খুব। সেই ভিড় সায়ন্তিকা আস্তে আস্তে এক পা করে সিঁড়ির ধাপ করে পেরোলো। তখন প্রতিটি ধাপ নামার সাথে সাথে দাদুকে খুব মনে পড়ছিল। সে কারণে কিছুটা আনমনা ছিল। সেই সুযোগে এক মাঝবয়সী লোক তার গা ঘেঁষে দাঁড়িয়েছিল আর বারবার ইচ্ছে করে তাকে ধাক্কা দিচ্ছিল। সায়ন্তিকা আর সহ্য করতে না পেরে যখন লোকটাকে কিছু বলতে যাবে তখন তাকালো এবং সে স্পষ্ট দেখলো একটা দৃশ্য, এবং সেটা হচ্ছে তার হাতে এসে পাশ থেকে লোকটা মারল একটা ধাক্কা। লোকটি সিঁড়ি থেকে গড়িয়ে গিয়ে মুখ থুবড়ে প্ল্যাটফর্মে পড়লো। সায়ন্তিকার চোখ বড় বড় করে তাকালো পড়ে যাওয়ার লোকটার দিকে, আর মনে মনে একটু অনুতপ্ত হলো। সে ভাবলো সে নিজেই কি লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠিক এমন সময় তার অতি আদরের দাদুর কণ্ঠটা শুনতে পেল। সে শুনলো ফিসফিস করে তার দাদু বলছে, দিদি ভাই, ভয় নেই, আমি আছি, সব সময় তোমার সাথে আছি, তোমার পেছনে আছি, তাকিয়ে দেখো। সায়ন্তিকা তখন পেছনে তাকালো এবং দেখলো তার দাদা অস্পষ্টভাবে তাকিয়ে আছে তার দিকে। এই ছিল গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন জেফি ভাই। আশা করি এই ছোট্ট গল্পটি সবার কাছে বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আবারও থ্যাংক ইউ আপনাকে দিতে চাই যে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি পাঠিয়েছেন। এবং আজকে প্রতিটা স্টোরি আজকে হচ্ছে আমাদের যেহেতু ভাইয়ার মানে ফিরোজ ভাই স্পেশাল, প্রতিটা গল্পই অনেক সুন্দর। তিনি গল্প পাঠান মেসেজে, আমি কালেক্ট করে করে বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলো বা গল্পগুলো যাই পান না কেন তিনি সেটা যেটা বলে শেয়ার করেন। আলহামদুলিল্লাহ। সেম ভাবে আপনারা যদি চান যে আপনারা ঘটনা বা গল্প যেটাই হোক না কেন শেয়ার করতে চান, তাহলে কিন্তু আমাদের একটা ইমেল আইডি আছে, নিশ্চয়ই জানেন, which is pret.shadinmusic@gmail.com, pret.shadinmusic@gmail.com। ঠিক ইমেল ঘটনা সেন্ড করে দিতেই পারেন। এবং অবশ্যই আমি যেটা বলছি যে আপনারা চাইলে কিন্তু ঘটনা সেন্ড করলে কিন্তু অবশ্যই আমি সেটা পড়ে শোনাবো ইনশাল্লাহ। সো এনিওয়েজ, আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে পরবর্তী একটা ঘটনা আমি পড়বো। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের বেশ ভালোই লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পাঠাচ্ছি। এটাও মূলত আমাদেরকে ফিরোজ ভাই পাঠিয়েছেন স্টোরিটা। আশা করছি আপনাদের আজকের গল্পটি ভালো লাগবে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশী ভাই, আশা করি ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি। আমি আজকে আবারও আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের গল্পটা আপনাদের বেশ ভালোই লাগবে। অসীম দাবদাহ শেষে বর্ষণের অবকাশ। শেষমেশ বৃষ্টিটা শুরু হয়ে গেল। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আমার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভেতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধ্যে আগত প্রায় যদি মেঘের ঘন ঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন আলস্য ভরা বৃষ্টি মাখা সন্ধে আর কি চায়? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপরে আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতে হবে, যে করি হোক। অনেকদিন শত চেষ্টা করেও নিজেকে কিঞ্চিত একটা ভাবনা আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যা ছিল সে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। কি নিয়ে লিখবো? এই পরিবেশটা যদিও একটু ভুতুরে, আপিসের দিকেই যাচ্ছে ভাবনার চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতের বেশি ভয় পায়। প্রেম পায় না ঠিক, ভূতের প্রতি টান আমার ছোট থেকে অনেক বেশি। যদিও ভূতে ভয় পায় প্রচন্ড, রাতে একা থাকলে আজও বাইরে গিয়ে লাইট জ্বালিয়ে শুতে হয়। নইলে মনে হয় আমার পাশে কেউ একজন শুয়ে আছে বা তাকিয়ে আছে বা রেলিং ঝুলে দাঁড়িয়ে আছে। চোখ খুললে বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বের করে টেনে ধরলো। এরকম নানা ভাবনা। কোন রকমে যদি ঘুমিয়ে পড়ি তবু প্রচন্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফরে উঠা অস্বাভাবিক কিছু নয়। সে যাই হোক, ভূতের অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষাৎই আমার কাছে আছে। কারণ সুযোগ পেলেই মা বাবা, পিসি, দাদা দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতে একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে। সে নিজের হোক বা কারোর
কাছ থেকে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা কিন্তু নয়, তবে বেশিরভাগই সত্য ঘটনা। ভূত সত্যি আছে কিনা সন্দেহ থাকলে ভয়টা কিন্তু সত্যি। যেমন আমার এক দাদা বিল্টুদা, সে যা ডান পিঠে ভয় ডর নেই, সে না দেখলে বোঝানো সম্ভব নয়। মাঝে মাঝে শুধু ভূতের বিষয় না, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়িতে গিয়ে এরকম এক বৃষ্টি ভেজা সন্ধে আড্ডা দিতে শুরু করলো। আমি অভ্যাসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা প্রথমে বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না, বিশ্বাসও করি না। যত রাজ্যের ভুজুরুকে এগুলো কিছু আছে নাকি? শোন, মাঝরাতে শুধু ধুধু মাঠের পাশে এক শ্মশানে এক রাত কাটিয়েছি, ঠিক আছে? বেড ধরে কাটিয়েছি। আমাদের গ্রামে ওই পুরনো বিশাল বাড়িতে একা রাত থেকেছি, প্রায় 1 সপ্তাহ দেখেছি, কোনোদিন গা শিউরে ওঠেনি। আমি তখন বলে উঠলাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তাতে তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি, দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহসী, বুঝলে? যেই না এটা বললাম সে লাফিয়ে উঠলো। তাই যদি হয় তাহলে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দিব, সেই সময় প্রায় আমরা এই বাসা থেকে যেগুলো বন্ধু প্রায় 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এ তো পিকলু যেত। কিরে পিকলু বল? পিকলু দাও সেদিন আড্ডায় ছিল, সে সম্মতি দিল আর বলল, আরে ভাই সেদিনকার কথা বলছিস, সে কি এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবারও বলতে শুরু করলো, তা ওই রাস্তার ময়নার রাস্তার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে, তা 4 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা। NH 34 এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্ততে গিয়ে উঠেছে, এরকমটা আর কি, মানে শর্টকাট আর কি, বুঝলি? এই রাস্তাটা দিয়ে আমাদের সকলের অনেক কৌতূহল ছিল সারা জীবন, কারণ সারাদিন ওই রাস্তার সকলে ব্যবহার করলেও সন্ধ্যের পরও কেউ যেত না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারাই নাকি সেই রাতে আর বাড়ি ফিরে আসে না, পরদিন তাদের পাওয়া যেত অজ্ঞান অবস্থায় অথবা মৃত অবস্থায়। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা মোটেও যেতাম না, কারণ সন্ধ্যের আগে ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাং আবে, বুঝলি? কিন্তু সেই দিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গিয়েছি গল্প করতে করতে খেয়ালই নেই। আলো প্রায় নিভো নিভো, তখন খেয়াল হলো, এই রে অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে জোরে সাইকেল চালিয়ে গেলেও তো রাত 4টার কম বাজবে না, তার উপর আবার শীতের সময়, অন্ধকার হতে হয়তো আর মিনিট 10 বাকি। বাড়িতে আজ খুন হয়ে যেতে পারে অত রাতে ঢুকলে, বুঝলি? খুব জোরে পা জানতে লাগলাম, মাথায় প্রচন্ড ভয় বিস্তৃত একটা উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষা নেই, হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়লো। আমি তখন বললাম, ভাই শর্টকাটটা নিয়ে অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। আজ 4টা বেজে গেল। একজন আতকে উঠে বললো, পাগল নাকি, এই রাস্তার গল্প তো ভালো না, ওসব ভূত টুতের নিয়ে ছেলেবেলা একেবারে ঠিক না। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়, বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম। সেদিন 3টে সাইকেল সোজা বসেছিল সত্যর পিছনে, এবং প্রথমে বাকিরা একটু ভয় পেলেও আমরা এবার এতটাই গল্পে মুক্ত হয়ে গেছিলাম যে ও সব মাথা থেকে চলে গেল, বুঝলি? এভাবে কতটা পথ গিয়েছি জানি না। হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচন্ড শক্তি দিতে হচ্ছে, রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখেছিস তখন কিন্তু আরো বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলা ছোটাছুটি করার অভ্যাস ছিল, তাই যতটা পথ সাইক্লিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে কে যেন 4 জন একসাথে আমার সাইকেল পেছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকে পেছনে বসাইনি। আজ কেমন যেন অস্বস্তি শুরু হয়ে গেল। আমি পিকলুকে কথাটা বলতেই যাব, ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশ হয়ে গেল। শুধু বলল, ভাই ভাই তাড়াতাড়ি সম্ভব পালা, পা চালা, কোনোদিন তাকাস না। আমি মিথ্যা বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসেছিল, এটা সত্য। গা হাত পা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল, তবুও যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকটু বলল, ও কি তোর সাইকেল সামনে চাকা অমন উঠছে না কেন, কি হয়েছে? আমি ওকে কিভাবে তখন বোঝাই, আমার যেন মনে হচ্ছে আমার সাইকেলটা পিছন দিক থেকে কেউ একজন টেনে ধরে রেখেছে। এমন সময়
এক ঝলক আলো এসে পড়লো আমার মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইট আলো, এবং আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম মেন রোডে। সাথে সাথে সে অসম্ভার আমার সাইকেলের ক্যারিয়ারটা যেন হঠাৎ করে চলে গেল। খুব জোরে জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফ দিয়ে উঠলো। কোন রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম, এবং বাড়ি এসে যা দেখলাম তা আজও আমি দেখতে চাইবো না। আমার সাইকেলের ক্যারিয়ারের উপরে দুদিকের লোহার রড দুটো করা আর 2 হাতের বুড়ো আঙ্গুলের চাপে গর্তের মধ্যে ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা, বৃষ্টি বাইরে বেরিয়ে কিনে আনো মুশকিল, আর এরকম বর্ষার দিনে একটু মুখরোশ না হলে কি চলে। আমার বৃষ্টির দিনে মাঝে মধ্যে পিজে খাওয়ার খুব ইচ্ছা হয়, আর কি অর্ডার করেই দিব কিনা 8 ঘন্টা সময় নিবে আসতে। যা হোক, এরকম একটা ঝড় জলের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাই বাবুর কথা আসবে না, এটা কি হতে পারে? আর অভিজ্ঞতা হলো আমার অদ্ভুত। জামাই বাবু বললেন সে নাকি কোনো এক জায়গায় অশুভ কিছু ঘটে থাকলে, তার অশরীর থাকলে সে অশরীর নাকি ওকে দেখতে পায় বা অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা ছিল, তাই বানিয়ে মুখরোচক গল্প পড়ে। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাই বাবু উঠেছিল। আমাদের দোতলা ফাঁকাই থাকে সাধারণত, আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়। তাই 1 তলা থেকে 3 তলার সিঁড়িটা একদম সুনসান নীরবতা, এবং সিঁড়ি দিয়ে জামাই বাবু আগে উঠছিল। হঠাৎ 3 তলায় ওঠার আগে চাতালে দাঁড়িয়ে পড়লো, কেমন যেন থতমত খেয়ে গেল। বলল, তোরা উঠে যা, তারপর উঠছি। ছাদেকে জিজ্ঞেস করলাম কি হলো? তখন সে বলল, এখন বললে ভয় পাবি, পরে বলবো না। জোর করাতে সে বলল, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? আমি বললাম, হ্যাঁ, 2টো বাড়ির পাশে তো আছে, কেন? তখন সে বলল, আরে না, মানে তখন যখন ওই যে উঠছিলি না, তখন চাতালে একজন টুপি পরা ভদ্রলোক দাড়িওয়ালা দাঁড়িয়েছিল, আর বাকিটা জিজ্ঞেস করিস না। ভয় সত্যি যে পাই তা কিন্তু নয়, তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। পর ভেবেছিলাম পাশের মসজিদটা ও নিজেই বোধহয় দেখেছিল, সে নিয়েই গল্প ফেদে ভয় দেখালো। একবার এমন একটা ঘটনা ঘটলো যার কোনো ব্যাখ্যা আমি পেলাম না। ফোন চলে এলো ডোমিনোস থেকে, এবার নিচে যেতে হবে, এটা আমাদের নিয়ম। ফ্ল্যাট বা অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটা কি হয়ে যায় কে জানে, মাঝে মধ্যে কেটে যায়, অন্ধকারে নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ি সকলে দিদি জামাই বাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদে। সারাদিন পদ্মার ধারে, নিমটি তার রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে, এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বললেন, আচ্ছা, তোমাদের বাড়ি আসে আসে কোনো বিধবা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকে তো, তাই না? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন বলো তো? সে তখন বলল, না এমনি। এটা বলে সে খেতে শুরু করে দিল। পিসি আর সেই মুহূর্তে জিজ্ঞেস করতে পারে না, তবে খটকা থেকে যায়। না জানি রাস্তায় ধরে কেউ কোনো কথা বলেছে কিনা পিসিকে। শত্রুত্ব অভাব নেই, কে কি উদ্দেশ্যে কি বলবে কি জানে, আর নতুন জামাই কি ভাববে সে সব শুনে। এই নিয়ে পিসি প্রচন্ড চিন্তিত হয়ে পড়লেন। পিস মশাই কেউ জানায়। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডি রাস্তায় কিছু বলেছে বা জামাই বাবুর সাথে কেউ কি আলাদাভাবে কথা বলেছিল কিনা। আমি যথারীতি বললাম, না তো, এরকম তো কিছু ঘটেনি। পিসি আসলো তখন আর বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যি এমডির বাড়িতে কাজ করতো, পাড়াতেই তার বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো। হঠাৎ একদিন কাজে এসে বন্ধ করে দেয়। পরে শুনেছিল গায়ে আগুন দেয় বাচ্চাকে নিয়ে। সে নিয়ে গ্রামের লোকেরা অযথা কথা বলতে বাধা রাখেনি। সে তো অনেক আগে মারা গেছে। এই জানি তোর জামাইবাবুকে কে কি বললো, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তো তোর জামাই বাবুকে আলাদা করে। আমি এখানে একটা বিশাল কাজ পেয়ে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাই বাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা খাবার টেবিল থেকে পিসিদের বাড়ির সদর দরজা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটা সাদা কাপড় পরা মহিলা মাঝ বয়সী একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়ে এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারল না। জামাইবাবুর চোখাচোখি হতে আবারও ফিরে এলো। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকেই খিল দেয়া ছিল, আর খোলা হয়নি।
কোনো কারণে সেটা খোলাই হয়নি। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদে একদিন অক্ষ করা যায়, তবে এই ব্যাপারটা জানা সত্যি অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে তো সে অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালে নেই এখনো নিচে পৌঁছালাম না কেন। সেটা যে শেষই হচ্ছে না। আমি আরো তাড়াতাড়ি নামতে গেলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, একটু নামতে তো এত সময় লাগার কথা না। রেলিং দিয়ে একবার নিচে তাকিয়ে দেখলাম, হ্যাঁ 1 তলার গ্রিলটা তো চোখে পড়ছে আবছা আবছা, মানে আমি 2 তলায় আছি। এতক্ষণে 1 তলায় নামলাম, আরো তাড়াহুড়ো করে নিচে নামতে শুরু করলাম। আর বাঘটা খুললে যেন গেটটা পাবো, কিন্তু কই দরজা। আবারও রেলিং দিয়ে ঝুঁকে দেখলাম নিচটা। কি, আমি তো এখনো 2 তলায় আছি। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না আমার, কেন এসব হচ্ছে, কিছু হিসাব মিলছে না। আমি এবার উপরে উঠতে লাগলাম। এর উপরের তালাতেই আমার ফ্ল্যাট, কিন্তু কে? ওটা তো খুঁজে পাচ্ছি না। 2 তলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ। জানি না কি কারণে এরকম হচ্ছে, জানি না কি কারণে কোনোদিন কোনো ভাড়া আসে না। তাই সেই ফ্ল্যাটটা যে কাউকে ডাকবো তার কোনো উপায় নেই। আমি দিক বেদিক শূন্য হয়ে সিঁড়ির দিকে উঠানামা করতে লাগলাম। না উপরে উঠতে পারছি না নিচে নামতে পারছি। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজটা পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিং এর চোখে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে, হাতে মনে হয় পিজার বাক্স। কিন্তু আমি ডেলিভারি ছেলেটিকে আমার ফ্ল্যাটের নাম্বারটা দেইনি। সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কিভাবে? আমি আরো আড়ষ্ট হয়ে পড়লাম। আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ ভারী হয়ে এসেছে। আমি খুব বেশি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার সুর বেরোচ্ছে না কেন যেন। ছেলেটা আমার 2 হাত নিচে। ছেলেটা আমার 2 হাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে উপরের দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে চলছে। হঠাৎ আমার কানের পাশে কি একজন বলে উঠলো, ম্যাডাম, ইউর পিসা ইজ হিয়ার। ঠিক এমন সময় ফোনের রিংটনটা বেজে উঠলো। আমি ধরফর করে উঠে বসলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম। আমি নিজের ঘরের মধ্যে আছি, ডায়েরিটা খোলা সামনে। কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে আমি টেরই পাইনি। এই হচ্ছে সমস্যা, ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে ভাবতে প্রাণও একেবারে অতিষ্ঠ হয়ে যায়। ফোনটা ধরলাম, ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম, আপনার অর্ডার ডেলিভারিটা করতে না পারায় খুব দুঃখিত। আসলে বৃষ্টির কোনো ওয়ার্কার বেরোতে পারছে না, প্লিজ কিছু মনে করবেন না। আপনার অর্ডারটি ক্যান্সেল করা হলো, আমরা এখন আপনার অ্যামাউন্টটি আবার রিফান্ড করে দিচ্ছি। সত্যি তো, এই যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কখনোই সম্ভব না, কোনোভাবে বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়লো। হঠাৎ মুখটা ছ্যাঁত করে উঠলো। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটা বাক্স পড়ে আছে, উপরে লেখা ডমিনোস পিজা। এই ছিল গল্প। জেফরি ভাই, ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন আপনার মায়াবী কণ্ঠে। শুধু বলবো, আপনার কণ্ঠের মতো আরেকজনের কণ্ঠ আমি কখনো পাইনি। এতটা সুস্পষ্ট আপনার কথাবার্তা অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ জেফরি ভাই, আমার ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন। ফিরোজ বলছিলাম, বীরপুর থেকে।